আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ সহ মানবিক প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান। ডক্টর মোহাম্মদ ইউনূসের সংকট সমাধানের 7 দফা প্রস্তাব উপস্থাপন। 100,000 or 150,000 Rohingyas around him, giving them hope that the world is with them and help them to go back their home. ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত তালিকা প্রকাশ। ভোটের লড়াইয়ে আলোচনায় জুলাই আন্দোলনে ভূমিকা রাখা নারীরা। পুরুষ নেতৃত্বের পাশাপাশি নারীরাও নেতৃত্বে আসে। প্রসঙ্গ যখন নারী বিদ্বেষের, তখন আসলে সব ডানপন্থী এবং গুটিগত মধ্যপন্থী দলগুলো যে সব দলমত নির্বিশেষে এক হতে পারেন, এটি আমাদের নারীদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জের বিষয়। জনগণ নির্বাচনমুখী হলে কমে আসবে সমস্যাও, মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকার আদালতে হাজির। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চাইবে সিআইডি। সুশাসন প্রতিষ্ঠায় সংশোধন হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। কমবে পারিবারিক আধিপত্য। শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ। চট্টগ্রামে নজিরবিহীন ঘটনা। সরকারি স্কুলের মাঠ বিক্রি করে দিয়েছে একটি চক্র। ফাঁস হয় নামজারি করতে গিয়ে। দখল হয়ে যাচ্ছে, সেটা আমরা আসলে মেনে নিতে পারছি না। দখল নেওয়ার জন্য যিনি চেষ্টা করতেছেন, সেটা নামজারি করার ব্যাপারেও আমাদের কোডের একটা নিষেধাজ্ঞা আছে। সিএস খতিয়ান থেকে বিএস খতিয়ানে চলে যাওয়ার, সেটার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য মানবিক মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন, নির্যাতন বন্ধ সহ রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব দিয়েছেন। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে শুরু হওয়া 3 দিনের অংশীজন সংলাপের মূল অধিবেশনে এসব প্রস্তাব দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। এ সময় জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ক্ষণ ঘোষণা করা হচ্ছে। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের একটি দল বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে অপেক্ষা করছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বলেন, রোহিঙ্গা সমস্যার কারণে মাদক ও মানব পাচার সহ ট্রান্স বর্ডার ক্রাইম আঞ্চলিক ঝুঁকি তৈরি করছে। কক্সবাজারের ইনানির একটি হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনের এই সম্মেলন। We hope we can work out a solution to the Rohingya problem, to let them go back to their own home. Rohingya issue and its sustainable resolution must be kept alive on the global agenda as they need our support until they return home. In that spirit of solidarity, during the last Ramadan in March this year, the Secretary General of the United Nations, Antonio Guterres, and I joined with over 100,000 Rohingyas in an iftar in Cox's Bazar, as I mentioned before. ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচনে ছাত্রদলের প্যানেলে জায়গা পায়নি এমন প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন। এছাড়াও অনেকেই প্রত্যাহার করছেন। কাল মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 38তম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। এবারের ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও প্রত্যাশা। দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আলোচনা। হল, গ্রন্থাগার থেকে শুরু করে ক্যাম্পাসের সব জায়গাতেই আলোচনায় কারা পাবেন ডাকসুর নেতৃত্ব। কাল চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্য চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর মধ্যে আনুগত্যর বহিঃপ্রকাশ হিসেবে সংগঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এবং সাদরে গ্রহণ করে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এই ব্যাপারটা তো ওনারা দেখবেন, মাঠ পর্যায়ে ওনাদের কর্মী থাকবেন, কিন্তু এরকম কোনো কিছুই দেখতেছে না। আসলেই ওনারা প্রশ্নের জবাব দিতে পারছেন না। মোটামুটি বর্তমান যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে ওনারা কোনো বিশেষ দলকে সুবিধা দিচ্ছেন কিনা আমার প্রশ্ন থেকেই যায়। আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, পিস্তল ও শটগান উদ্ধার করলে 50,000, চায়না রাইফেল 1 লাখ, এসএমজি 1.5 লাখ, এলএমজি 5 লাখ ও প্রতি গুলির ক্ষেত্রে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়ে গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ করা হবে। ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা। আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। জানান, সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের উপর। তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। কানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, সেনে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন তাড়াতাড়ি উপহার দিতে পারবো। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন জানিয়েছে পুলিশ। এরই মধ্যে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে তাকে। গতরাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানবো আমার সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। আশিক, শুনতে পাচ্ছেন অবশ্যই, রিমান্ডের শুনানি কোন পর্যায়ে রয়েছে এখন? মামলার সুনির্দিষ্ট ধারাগুলো আসলে কি? রিমান্ডের শুনানি এখনো শুরু হয়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে তদন্ত কর্মকর্তা। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, আফ্রিদিকে নিয়ে সিআইডির যে তদন্ত কর্মকর্তা সিআইডি অফিস থেকে রওনা হয়েছে মালিবাগ থেকে, তিনি এখনও আদালত চত্বরে এসে পৌঁছাননি, এখনও পথের মধ্যে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এই টিমটি। এবং তারা ইতিমধ্যে কাগজ পাঠিয়েছে জিআর শাখায়, সেই সূত্রে আমরা জানতে পেরেছি তাকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং এই 7 দিনের রিমান্ডের ওপরই আদালতে শুনানি হবে এবং আমরা ধারণা করছি দুপুরের মধ্যেই এই শুনানি শুরু হবে এবং দুপুরের মধ্যেই শেষ হবে। তখন বলা যাবে আসলে এই রিমান্ড শুনানির পরে আদালত তার কয়দিনের রিমান্ড মঞ্জুর করলো এবং আদালত কি আদেশ দিলেন তার উপর নির্ভর করবে মামলার পরবর্তী বিষয়। তবে একটু জানাতে চাই যে তাকে গতকাল বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ি থানার একটি জুলাই আগস্টের একটি গণহত্যার মামলা আছে তার বিরুদ্ধে। জুলাই আগস্টের যাত্রাবাড়ি থানা, সেই মামলার তিনি 11 নম্বর আসামি এবং এই মামলার শেখ হাসিনা 1 নম্বর আসামি, আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী 2 নম্বর আসামি এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি 3 নম্বর আসামি। এবং এই মামলায় এই তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী মাইটিভি চেয়ারম্যান, তিনিও এই মামলার আসামি, তিনিও কিন্তু এই মামলায় গ্রেপ্তার রয়েছেন। একটু জানাতে চাই, এই যে তৌহিদ আফ্রিদি যাকে গ্রেপ্তার করা হয়েছে, অত্যন্ত আলোচিত একজন ইউটিউবার, বিভিন্ন সময় নানান কারণে আলোচিত সমালোচিত হয়েছেন। ডিবি প্রধান হারুনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, হারুনকে তিনি চাচা বলে সম্বোধন করতেন। এই সব কিছু মিলিয়ে তাকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। তাকেই কিন্তু গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আমরা অপেক্ষা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হবে এবং একটু পরেই সেই শুনানি শুরু হবে। ধন্যবাদ আপনাকে আশিক। সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। প্রস্তাবিত আইনে পরিচালকদের সংখ্যা কমানোর পাশাপাশি পারিবারিক আধিপত্য কমানো হবে। নতুন আইনে এক পরিবার থেকে 2 জনের বেশি পরিচালক হতে পারবেন না। পরিচালকের মেয়াদ কমিয়ে আনা হচ্ছে অর্ধেকে। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় আইন সংশোধনের কারণ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে আইন সংশোধনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন। গত 1.5 দশকে সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে ব্যাংকিং খাতে। বেশিরভাগ অনিয়মের মূলে রয়েছে পরিচালনা পর্ষদের হস্তক্ষেপ এবং পারিবারিক আধিপত্য। এ খাতে শৃঙ্খলা ফেরাতে নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন।
প্রস্তাবিত আইনে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হচ্ছে পরিচালনা পর্ষদে। পরিচালকের সংখ্যা 20 থেকে কমিয়ে নামিয়ে আনা হচ্ছে 15 জনে। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক হবেন 8 জন। একই পরিবার থেকে 2 জনের বেশি পরিচালক হতে পারবে না। টানা 6 বছরের বেশি কেউ পর্ষদ সদস্য থাকতে পারবে না। ব্যাংকের চেয়ারম্যান হবেন স্বতন্ত্র পরিচালক। পরিবারের সংজ্ঞায় যুক্ত হচ্ছে শ্বশুরপক্ষও। বাদ দেয়া হচ্ছে ইচ্ছাকৃত ঋণখেলাপির বিধান। বোর্ডের যে সাইজটা আছে সেটাকে কিভাবে একটা অপটিমাম সাইজে নিয়ে আসা যায় এবং বোর্ডের মেয়াদটার একটা সীমারেখা তৈরি করা এবং বোর্ডের মধ্যে পরিবারের অংশগ্রহণটাকে নিয়ন্ত্রণ করা, এগুলোই আমাদের মূল উদ্দেশ্য। এবং আলটিমেটলি এইটা যদি আমরা নিতে পারি তাহলে যে কর্পোরেট সুশাসন যেটা বলছি ব্যাংকিংয়েতে সেটা আসবে। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন এর মাধ্যমে পরিচালনা পর্ষদে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। তবে স্বতন্ত্র পরিচালকদেরও জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। পরিচালনা পর্ষদে পারিবারিক আধিপত্য কমানো এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, স্বাধীন স্বতন্ত্র পরিচালক নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচালনা করার ব্যাপারে একটা ভারসাম্য, জবাবদিহিতা এবং স্বচ্ছতা এগুলো নিশ্চিত করার কথা মাথায় রেখেই পরিবর্তনগুলো আনা হচ্ছে। আমি বলতে যে ইন্ডিপেন্ডেন্ট সংখ্যাগুলো শুধু বেশি রাখলো তাই না, এবং তাদেরকে কিন্তু লায়াবল করতে হবে যদি কোনো ধরনের ভুল সিদ্ধান্ত হয় বা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত কোনো ভুল সিদ্ধান্ত হয় বা খারাপ সিদ্ধান্ত। ওরা যদি সব আমার নিজেদের লোক হয় তাহলে আপনি কি করবেন? সুতরাং শুধু নাম্বার বাড়াইলে হবে না, তাদেরকে অ্যাকাউন্টেবল করারও ব্যবস্থা রাখতে হবে। শুধু আইন করে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো যাবে না, এজন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। পলিটিক্যাল কমিটমেন্ট যদি না থাকে আপনি এইগুলো কোনোটা করে আটকে রাখতে পারবেন না। যে পলিটিক্স উইল পেনিট্রেট। আপনি চান নৈতিক পরিবর্তন, কিন্তু সে পরিবেশ ক্রিয়েট করলেন। সুতরাং মানুষ তো অনৈতিক পরিবেশের মধ্যে অনৈতিক কাজকর্মগুলো বেশি করে। তো সুতরাং আপনাকে পরিবেশ ক্রিয়েট করার জন্য এগুলো হেল্পফুল হবে ডেফিনেটলি। ভালো শক্তিশালী আইন হচ্ছে প্রাথমিক পদক্ষেপ, এটা ছাড়া হবে না। আপনি ভালো লোক আছে কিন্তু আইনের দুর্বলতা আছে, ও তো কিছুই করতে পারবে না তারা। তো সেই জন্য দুটাই দরকার। এবং তার পরবর্তীতেও আছে রাজনৈতিক সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে এখানে নিরপেক্ষভাবে আইনের মতো করে আইন চলতে দেওয়া। প্রস্তাবিত ব্যাংক কোম্পানি আইন কার্যকর হলে অনিয়ম কমিয়ে আনার পাশাপাশি ঋণ জালিয়াতি কমবে বলেও মনে করেন বিশ্লেষকরা। সরকারি স্কুলের মাঠ বেচাকেনার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। একটি পক্ষ সম্প্রতি ভূমি অফিসে নামজারির আবেদন করার পর ঘটনা ফাঁস হয়। এর আগেও 4 বার আবেদন খারিজ হয়। জানাজানির পর ঘটনা তদন্তে নেমেছে দুদক। নেপথ্যে সংঘবদ্ধ চক্র জড়িত বলে সন্দেহ বিশেষজ্ঞদের। সরকারি স্কুলের মাঠে দুদকের টিম। এই মাঠটি গোপনে বেচাকেনা হয়েছে এমন খবরের সত্যতা যাচাইয়ে আসেন তারা। স্কুল কর্তৃপক্ষের সাথে বৈঠক এবং নথিপত্র পরীক্ষা করে মিলেছে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি। অলরেডি একটা যে সিএস খতিয়ান থেকে বিএস খতিয়ানে চলে যাওয়ার, সেটার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় আমাদের কাছে। 147 বছরের প্রাচীন ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের নারীদের অন্যতম সেরা বিদ্যাপীঠ। ফলাফলেও প্রায় প্রতি বছর থাকে শীর্ষে। স্কুল সীমানার ভেতরের 15 কাঠা আয়তনের খেলার মাঠটি নিজেদের কেনা দাবি করে একটি পক্ষ সম্প্রতি ভূমি অফিসে নামজারির আবেদন জানালে চাঞ্চল্য সৃষ্টি হয়। 2006 সালে 3,96 লাখ টাকায় মাঠটি তারা কিনেছে বলে দাবি করে। স্কুল কর্তৃপক্ষের দাবি মাঠটি সরকারি সম্পত্তি, তার উপর আরেক পক্ষের সাথে মামলা চলছে। এর মধ্যেই বেচাকেনার খবরে বিস্মিত তারা। নাম জারি করানোর জন্য বা দখল নেওয়ার জন্য যিনি চেষ্টা করতেছেন, সেটা নাম জারি করার ব্যাপারেও আমাদের কোডের একটা নিষেধাজ্ঞা আছে। আমাদের মাঠটা যেরকম দখল হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে মেনে নিতে পারছি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা খাস্তগীর মেয়েরা যেখানে আছে আমরা ছুটে চলে আসবো, ওই মাঠটা আমরা দখল করতে দিব না। ওরা কোনো একটা ভুয়া কাগজপত্রের মাধ্যমে চেষ্টা করতেছে এটাকে দখলে নেওয়ার জন্য। আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা আমরা এই বিষয়ে ঐক্যমতে আছি যে আমাদের এই জায়গায় আমরা কখনো ব্যাহত হতে দিব না। সরকারি সম্পত্তি বেচাকেনার নেপথ্য থেকে দলিলে এবং জরিপে ভুলের কারণ কি, এসব তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ এই আইনজীবীর। মামলা চলাকালীন অবস্থায় কিভাবে রেজিস্ট্রি হলো এবং রেজিস্ট্রি যারা কিনেছে নামমাত্র মূল্য দিয়ে এই শত কোটি টাকার সম্পদ, কিভাবে এটা বেচা বিক্রি হলো, এটা সাব রেজিস্ট্রি অফিস, এসি ল্যান্ড, ভূমি অফিস সবাই সম্পৃক্ত। এর আগেও 4 বার স্কুলের মাঠটি নামজারির আবেদন খারিজ করে ভূমি অফিস।
ওনারা যতবারই আবেদন করুক না কেন এখন বর্তমান পরিস্থিতিতে আবেদনগুলোকে আমরা খারিজ করে দিচ্ছি আর কি। এবং আমি জয়েন করার পূর্বেও ওরা আরেকটা আরিফুল ইসলাম নামে আরেকটা আবেদন এসেছিল, সেটাও খারিজ হয়ে গিয়েছে।